আজাদিয়ায় একটি মুসলিম ছেলে ট্যাক্সি ড্রাইভার ছিল। যখনই আমাকে কোথাও যেতে হতো আমি সেই ছেলেটিকেই ফোন করতাম। এক রাতে আমি বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজে পেলাম না, তাই আমি ওই মুসলিম ছেলেটিকে ডাকলাম এবং সে তক্ষুনি চলে আসলো। পথে ভীষণ বৃষ্টি শুরু হলো আর আমি তাই মুসলিম ছেলেটিকে বাড়িতে ডাকলাম। আমি ঘরের দরজা বন্ধ করতেই সে আমার সাথে এমন কাজ করলো যা শুনে আপনি ক্ষেপে যাবেন। কারণ যদি একজন অচেনা পুরুষ এবং একজন অচেনা নারী একা থাকে, তবে তাদের মধ্যে তৃতীয় জন বলতে থাকে শুধুমাত্র শয়তান। এবং এটা একেবারে সত্য। একজন অচেনা পুরুষের সাথে আমার জীবনে যখন এমন মুহূর্ত এলো, তখন সব কিছু শেষ হয়ে গেল। আমার দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেল এবং তারপরে আমার পুরো জীবনও বদলে গেল। এত বৃষ্টি হচ্ছিল যে সামনের রাস্তাটাও দেখা যাচ্ছিল না। আমি ট্যাক্সি ড্রাইভারকে বললাম যেভাবেই হোক আমাকে বাড়িতে পৌঁছে দিতে। আমরা যেখানেই ছিলাম সেখান থেকে আমার বাড়ি অনেক দূরে ছিল এবং খারাপ আবহাওয়ার জন্য আমি খুব চিন্তিত ছিলাম। ট্যাক্সি ড্রাইভার সম্ভবত খুব ভালো মানুষ ছিল। বলল, চিন্তা করবেন না ম্যাডাম, আপনাকে বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। সে সামনের আয়না দিয়ে আমার দিকে তাকালো এবং আমাদের চোখ মিলিত হওয়ার সাথে সাথে সে তার চোখ অন্যদিকে সরিয়ে নিয়েছিল। মনে মনে প্রার্থনা করছিলাম রাতের এই সময়ে যেন ভালোভাবে আমি বাড়ি পৌঁছতে পারি। আমি আমার অফিসের বাইরে গত 3 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো ট্যাক্সি ড্রাইভার আমাকে বাড়ি নিয়ে যাওয়ার রাস্তায় যেতে প্রস্তুত ছিল না, কারণ প্রবল বৃষ্টি হচ্ছিল এবং আবহাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না। অনেক রাত হয়ে যাওয়ায় আমি পুরোপুরি চিন্তিত ছিলাম। বাধ্য হয়ে আমি আমার মোবাইল থেকে ট্যাক্সি ড্রাইভারের নম্বর ডায়াল করলাম, যে একজন মুসলিম ছেলে ছিল। যখনই আমাকে কোথাও যেতে হতো আমি তাকে ফোন করে আমার বাড়িতে ডেকে নিতাম এবং আমি যেখানে যেতে চাইতাম সেখানে সে আমায় অনেকটাই সস্তায় পৌঁছে দিত। এবার বাড়ি যাওয়ার জন্য আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। তখন অসুবিধায় পড়ে আমি তাকে ফোন করলাম। আমি ভাবতে পারিনি যে সেই আবহাওয়ার মধ্যেও আমার একটা ফোন এসে চলে আসবে। সে বলল, আপনি 10 মিনিট অপেক্ষা করুন, আমি আমার বাড়িতে আছি, আপনার কাছে যাওয়ার জন্য বের হচ্ছি। আমি সত্যিই অবাক হয়েছিলাম। যে ব্যক্তি এমন খারাপ আবহাওয়ায় বাড়িতে শান্তিতে আছে, সে কেন আমার জন্য নিজের শান্তি ছেড়ে আসছে? এমন ঠান্ডা বৃষ্টিতে দাঁড়ানো আমার জন্য কষ্টকর হয়ে উঠছিল, কিন্তু বাধ্য ছিলাম। আমাকে 10 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। প্রায় 15 মিনিট পর সে এসেছিল। তাকে দেখে আমার প্রাণে প্রাণ এলো। ট্যাক্সিতে বসার সাথে সাথেই আমি তাকে ধন্যবাদ জানালাম যে সে আমার একটা ফোনেই চলে এসেছিল। সে বলতে লাগলো আমাকে সাহায্য করতে সে খুশি হবে। চোখ বন্ধ করে আমি কিছুক্ষণ ট্যাক্সিতে বসে রইলাম। তারপর যখন চোখ খুললাম আমি তার দিকে তাকিয়ে রইলাম। প্রবল বৃষ্টিতে অনেক কষ্টে ট্যাক্সি চালাচ্ছিল। আমি জানি না কেন সে আমার একটা ফোন করাতেই চলে এসেছিল, অথচ আমাদের মধ্যে ভাড়ার কোনো কথাও হয়নি তখনও পর্যন্ত। এই প্রশ্নটা আমার মনে আটকে রইল। আমি এই প্রশ্নের উত্তরের সন্ধানে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। এর আগেও বহুবারই ট্যাক্সি ড্রাইভারকে আমি বাড়ি ডেকেছি। ঘুরে বেড়ানোর খুব শখ ছিল আমার। যখনই কোথাও যেতে হতো এই ড্রাইভারকে আমি ফোন করে দিতাম। সে একজন চমৎকার মানুষ ছিল। আমার বলার ঠিকানায় সে আমাকে নিশ্চিন্তে নিয়ে যেত। ওর এই অভ্যাসটা আমার ভালো লেগেছিল, তাই ওকে ডাকাটাই আমি ঠিক ভেবেছিলাম। কিন্তু আজ যে অবস্থায় সে আমার কাছে এসেছিল তা আমার জন্য আশ্চর্যের বিষয়। 40 মিনিটের মধ্যে 20 মিনিট ভ্রমণ করার পর সে অবশেষে আমাকে আমার অ্যাপার্টমেন্টে নিয়ে গেল। বৃষ্টি খুব বেশি হচ্ছিল আর তাই কিছুই দেখা যাচ্ছিল না, বরং ঝড়ো হাওয়ায় গাছগাছালি ভীষণভাবে দুলছিল। সে আমাকে ছেড়ে ফিরে যেতে চাইল, কিন্তু আমি তাকে থামালাম। সে গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিল। চমকে গিয়ে আমার দিকে সে তাকালো, কারণ আমি আগেই তার ভাড়া মিটিয়ে দিয়েছিলাম। আমি মুচকি হেসে বললাম যে এত বৃষ্টি হচ্ছে এবং হয়তো তোমার গাড়িও স্টার্ট হচ্ছে না, তাই আজ রাতে তুমি আমার বাড়িতে থাকো। সে আমার দিকে মাথা থেকে পা পর্যন্ত খুব অদ্ভুত চোখে দেখল এবং হঠাৎ এমন প্রশ্ন করলো যা আমি মোটেও আশা করিনি। সে জিজ্ঞেস করলো, আপনার বাড়িতে আর কে থাকে? আমি তার প্রশ্নে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। আমি আমার বাড়িতে একা থাকতাম। এটি ছিল 1 কামরার ছোট ভাড়া ঘর। আমি তাকে বললাম, তুমি নিশ্চিন্তে এসো, তোমার কোনো সমস্যা হবে না। আমার দিকে তাকিয়ে সে কী ভাবতে লাগলো জানি না। সে তার গাড়ি বন্ধ করে নিচে নেমে আমার পিছু নিল। আমার ঘর 15 তলায়। দুজনে লিফটে উঠে সোজা ঘরে চলে এলাম। ঘরে এসে আমি তাকে বসার জন্য একটি চেয়ার দিলাম এবং দরজা বন্ধ করে হিটার চালালাম। ঘরটা ছোট, তাই খুব তাড়াতাড়ি গরম হয়ে গেল। বৃষ্টিতে আমার জামাকাপড় সম্পূর্ণ ভিজে গেছিল এবং আমি ঠান্ডা অনুভব করছিলাম। সেই মুসলিম ছেলেটি মাথা নিচু করে বসেছিল, যেন গভীর চিন্তায় মগ্ন। তারপর হঠাৎ আমাদের দুজনের মধ্যে এমন কিছু ঘটল যা শুনে আপনি কেঁপে উঠবেন।
সে আমার সাথে 2.5 ঘন্টা ঘরে ছিল এবং তারপরে সে আমার গায়ে চাদর দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু এই 2.5 ঘন্টা আমার পুরো জীবন বদলে দিয়েছিল। আমি বিছানায় শুয়ে কাঁদছিলাম, কারণ যা হয়েছে তা সম্পূর্ণ ভুল, আর সেই কারণেই আমি ভেঙে পড়েছিলাম। আমার জামাকাপড় খাটের নিচে পড়েছিল, আমি একটি চাদরে আবৃত ছিলাম এবং নিজের সব কিছু হারিয়ে ফেলেছিলাম। এইভাবেই কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, কিন্তু বৃষ্টি একইভাবে হচ্ছিল। জানালার দিকে তাকিয়ে আমার অতীতের কথা মনে পড়তে লাগলো, যেটা খুব কঠিন ছিল। পিছনের সেই রাত সব তছনছ করে দিয়েছিল। আমার নাম প্রিয়া এবং আমি নদিয়ার বাসিন্দা ছিলাম। আমি খুব সুন্দর এবং আমি আমার সৌন্দর্যে খুব গর্বিত। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, অর্থেরও অভাব ছিল না এবং এটা আমাকে গর্বিত করত। আমার বয়স তখন মাত্র 15.5 বা 16 এবং আমি 9ম শ্রেণীতে পড়তাম। তখন আমি আমার ক্লাসের এক মুসলিম ছেলের প্রেমে পড়ে যাই। সে খুব ভালো ছেলে ছিল, শ্রেষ্ঠ বক্তা, সবাইকে সাহায্য করত। সে ক্লাসের অন্য মেয়েদের মতো আমার সাথেও খুব ভালো ব্যবহার করত এবং কখনো হিন্দু মুসলমানের ভেদাভেদ করত না। আস্তে আস্তে আমি তার প্রেমে পড়তে লাগলাম। তারপর একদিন তার কাছে আমার ভালোবাসা প্রকাশ করলাম। আমার কথা শুনে তার মুখে একটু হাসি ফুটে উঠল, আর শুরু হলো আমাদের প্রেমের সম্পর্ক। এভাবেই দিনগুলো মাসে পরিণত হতে থাকলো, আর আমরা ভালোবাসার নামে একে অপরের ইচ্ছা পূরণ করতে লাগলাম। 16 বছর বয়সে আমি রাজের কাছে সব কিছু হারিয়েছিলাম এবং রাজ আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমার জন্য দুনিয়ার সাথেও লড়াই করবে, কিন্তু আমাকে কখনো একা ছেড়ে যাবে না। ওর ভালোবাসার ওই হাত ধরে আমি 2 থেকে 3 বছর ঘুরেছি, স্কুল থেকে কলেজে পৌঁছেছি। চলতে থাকে এভাবেই গোপন প্রেম, কখনো হোটেলে কখনো পার্কে। এভাবেই আমরা একে অপরের সাথে দেখা করতে লাগলাম। আমি যখন 17 বছরের কাছাকাছি পৌঁছেছি, তখন আমার বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। আমার বাবা ঠিক করলেন যে তিনি আমাকে তার বোনের ছেলের সাথে বিয়ে দেবেন। এই খবরটা আমার কাছে এক সর্বনাশের মতো ছিল, কারণ আমার জীবনে রাজ ছাড়া আর কোনো পুরুষের জায়গা ছিল না। পরের দিনই আমি রাজকে কলেজের বাইরে রেখে একটা হোটেলে নিয়ে গেলাম। যথারীতি রাজ ঘর বুক করে রেখেছিল। তার টাকার কোনো অভাব ছিল না, সে একজন ধনী পিতার সন্তান ছিল। আমি তাকে বলেছিলাম যে আমার বাবা চান যে আমি আকাশকে বিয়ে করি এবং এখন সময় এসেছে সে আমাদের ভালোবাসার জন্য কিছু পদক্ষেপ নিক এবং তার পরিবারের সদস্যদের আমার বাড়িতে পাঠাক। যথারীতি রাজ আমাকে জড়িয়ে ধরে এবং আমার কথা উপেক্ষা করে তার তৃষ্ণা মেটাতে শুরু করে। রাজের এই আচরণ আমাকে অবাক করে। আমি আকাশের সম্পর্ক নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু এতে রাজকে আমি একটুও প্রভাবিত হতে দেখিনি। আমি রাগ করে রাজকে আমার থেকে দূরে ঠেলে দিয়ে বললাম সে যেন আমার বাড়িতে সম্বন্ধ পাঠায়। এভাবে লুকিয়ে হোটেলে আর কতদিন দেখা করতে থাকব? রাজের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, আর সে বলতে লাগলো, বিয়ের কি দরকার? এত বছর আমরা একসাথে আছি, তাহলে মাঝে বিয়ে এলো কোথা থেকে? রাজের কথা শুনে আমি চমকে উঠলাম। তার চোখে আমাদের সম্পর্ক ছিল শুধু হোটেল পর্যন্ত, আর আমাকে তার বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না। সে খুব আরাম করে বলছিল, তুমি বিয়ের পরও এভাবেই আমার সাথে দেখা করতে আসতে থেকো, আমরা এভাবেই আমাদের ভালোবাসা উপভোগ করতে থাকব। আমি রাজের মুখে জোরে একটা থাপ্পড় মারলাম। আমি তার কাছ থেকে এটা আশা করিনি। আমি তার জন্য সব কিছু ত্যাগ করেছি, কারণ আমি তাকে বিয়ে করার আশা করছিলাম। কিন্তু সে খুব বাজে লোক বেরোলো। আমি তাকে থাপ্পড় মারার সাথে সাথে সে রেগে গিয়ে আমাকে 2 হাতে ধরে ঝাঁকিয়ে বলল যে তার কাছে আমার অনেক ভিডিও আছে, আর আমি তার কথা না শুনলে সে আমার বাঁচার দায় করে দেবে। সে পকেট থেকে মোবাইল বের করে আমাকে ভিডিওগুলো দেখাতে লাগলো। নিজের ইচ্ছায় আমি যেন তার হাতের খেলনা হয়ে উঠেছিলাম। আমি ভাবতে পারিনি যে সে দেখা করার সময় প্রতিবার আমায় নিয়ে ভিডিও করেছে, যার মাধ্যমে সে সারা জীবন আমার সঙ্গে এভাবেই কাটাতে চাইবে। আমি কিচ্ছু বুঝতে না পেরে হোটেল থেকে দৌড়ে বেরিয়ে এলাম। কোনো রকমে কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছলাম। আমার হুঁশ ছিল না। আমার অবস্থা দেখে আমার পরিবারের সদস্যরা ভয় পেয়ে যায়, কিন্তু তাদের বলার মতো কিছু ছিল না। আমার 3 দিন আমি আমার ঘরে নিজেকে বন্ধ রেখেছিলাম, কিন্তু ওই 3 দিনে রাজ ফোন করে আমার বারবার দেখা করতে বলছিল। আমি ভালো করেই জানতাম কেন সে আমাকে তার সাথে দেখা করতে ডাকছিল। এখন আমি শুধু তার জন্য হয়ে উঠেছিলাম যেন একটা পানীয়, যার মাধ্যমে সে তার তৃষ্ণা নিবারণ করতে চাইতো। আমি আমার বাবার পায়ের কাছে বসে বললাম আমি আর ভারতে থাকতে চাই না, তার উচিত আমাকে অন্য কোথাও পাঠানো। বাবা জানতে চাইলো আমার কি হয়েছে যে হঠাৎ আমি এমন হয়ে গেছি। আমি একটাও কথা বললাম না। তার খুব পীড়াপিড়িতে আমি তাকে একটি মিথ্যে গল্প বললাম
যে আমি পথে একজনকে খুন হতে দেখেছি আর খুনিরা আমার কাছে পৌঁছালে আমাকেও মেরে ফেলবে। এই জিনিসটা এখানে খুব সাধারণ ছিল, তাই আমার বাবা খুব ভয় পায় যে ওরা আমার কোনো ক্ষতিও করতে পারেন, এবং তিনি রাতারাতি আমার আজাদিয়া যাওয়ার ব্যবস্থা করেছিলেন। বাবার এক বন্ধু আজাদিয়ায় থাকতো আর বাবা আমাকে আজাদিয়ায় তার কাছে পাঠাবেন, আর আমি রাজের খপ্পর থেকে চিরতরে বেরিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু রাজের দেওয়া ক্ষত এখনও আমার হৃদয়ে রয়ে গেছে, কারণ আমি তাকে সত্যিই ভালোবাসতাম এবং সে আমাকে পুরোপুরি ব্যবহার করেছিল। আমি চাকরির সন্ধানে আজাদিয়া এসেছিলাম, তাই তাড়াতাড়ি চাকরি পেয়ে গেলাম। আমি একটি ঘর ভাড়া নিলাম এবং আমার নতুন জীবন শুরু করলাম। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ আমার হৃদয়ে বসতি স্থাপন করল। রাজের মনোভাব আমাকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। আজাদিয়ায় আমার খুব ভালো চাকরি ছিল এবং আমি ভালোভাবে বসবাস করছিলাম। আজাদিয়ায় আমার করার মতো কিছু ছিল না, তাই আমি ট্যাক্সিতে বসে আজাদিয়া ঘুরে বেড়াতাম। একদিন ঠিক এমনি এক ট্যাক্সি ড্রাইভারের সাথে দেখা হলো যে মুসলিম ছেলে ছিল। আমি যখন প্রথমবার তার ক্যাবে বসেছিলাম, সে আমার দিকে একবারও তাকায়নি। আমি খুব সুন্দর ছিলাম। আজাদিয়ায় আসার পর অনেক আধুনিক হয়ে গেছিলাম। যার চোখ আমার দিকে পড়তো সে একবার ঘুরে আমার দিকে অবশ্যই তাকাতো, কিন্তু এই ট্যাক্সি ড্রাইভারই প্রথম ব্যক্তি যে আমার দিকে ফিরেও তাকায়নি, বরং সে রাস্তার দিকেই চোখ রাখলো। আমার সব কথার জবাবে তিনি হ্যাঁ বলতেন এবং আমার কাছ থেকে ভাড়াও নিলেন খুব কম। আমার তাকে খুব সদয় মনে হয়, তাই আমি তার ফোন নাম্বার চেয়েছিলাম, যাতে যখনই আমাকে কোথাও যেতে হয় আমি সহজেই তাকে ফোন করতে পারি। সে আমাকে বিনা দ্বিধায় তার নাম্বার দিল। সেই দিন থেকে যখনই কোথাও যেতে হতো আমি তাকে ফোন করতাম এবং সে সোজা আমার রুমে চলে আসতো। আমি তার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে খুব কমই কথা বলেছে। তার নাম আরমান এবং সে আজাদিয়ায় ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করছিলেন প্রায় 4.5 বছর ধরে। তিনিও আমার মতো এখানে একাই থাকতেন এবং তার পরিবারের সকল সদস্য ভারতে ছিল। আমার থেকে তার দৃষ্টি সরিয়ে রাখা এবং এভাবে চুপ থাকা আমার কাছে বিস্ময়ের বিষয়, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে তিনি একজন ধার্মিক মানুষ। তাই অফিসের বাইরে যেদিন বৃষ্টিতে আমি আটকে গেলাম, বিনা দ্বিধায় তাকে ফোন করলাম। আমি নিজেও জানতাম না এরপর ঠিক কী ঘটতে যাচ্ছে। বৃষ্টির কারণে ওকে আমার রুমে নিয়ে এসেছি, আর যখন ভাবছিলাম বৃষ্টিতে ভিজে কাপড় পাল্টাতে যাব, তখন আমার চোখ পড়ে সেই ট্যাক্সি ড্রাইভারের দিকে। সে তার চিন্তায় মগ্ন। ওকে দেখে হঠাৎ রাজের কথা আমার মাথায় এলো। তার বিশ্বাসঘাতকতা এবং আমার সাথে করা তার অন্যায়গুলো আমার মনে ঘুরপাক খেতে থাকে। মুসলমানদের প্রতি বিদ্বেষের যে বীজ রাজ আমার হৃদয়ে বপন করেছিল, তা আজ শক্ত গাছে পরিণত হয়েছে। আমি ভেবেছিলাম এই মুসলিম ছেলের কাছ থেকে রাজের প্রতিশোধ নেব। আমি কি করছিলাম তাও জানতাম না, কিন্তু আমি শুধু আমার ভেতরের ঘৃণার আগুন নেভাতে চেয়েছিলাম। আরমান সুদর্শন ছেলে ছিল, তাকে দেখলে যে কোনো মেয়ের মন অসৎ হতে পারে, কিন্তু আমি আবার কোনো মুসলিম ছেলের কাছে প্রতারিত হতে চাইনি। তাই আমি তাকে আমার টার্গেট করার কথা ভেবেছিলাম। আমি নিজেই আমার জামা কাপড় ছিঁড়ে ফেললাম এবং আরমানকে আমার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। আমি চেয়েছিলাম যে একবার সে আমার দিকে মন দেবে আর আমি চিৎকার করে আশেপাশের লোকেদের ডাকবো। সে নির্দোষ ছিল, কিন্তু এই মুহূর্তে তার মুখে শুধু রাজের মুখ দেখতে পাচ্ছিলাম। আরমানের চোখ আমার দিকে পড়তেই সে জ্ঞান হারিয়ে ফেলে। আরমান ভাবতেও পারেনি যে আমি এভাবে ওর সামনে নিজেকে তুলে ধরব। সে ঘাবড়ে গিয়ে চোখ নামিয়ে রেগে বলল, ম্যাডাম, এটা ভুল, আর আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আমার সম্মান বিপদে পড়ে। এখন আপনি আমাকে এখান থেকে যেতে দিলে ভালো হয়। আরমানের কথায় আমার হুঁশ উড়ে গেল। সে কেমন মানুষ যার সামনে একটা সুন্দরী ও তরুণী এভাবে দাঁড়িয়ে আছে আর সে তার বিশ্বাসের কথা বলছে? আমি আরমানকে একবার আমার দিকে তাকাতে বললাম। আমি নিশ্চিত ছিলাম যে সে চোখের পলক ফেলতে ভুলে যাবে। তিনি বলতে লাগলেন, একজন অচেনা নারীকে এভাবে দেখা তার চোখে অপরাধ, আর সে কোনো অবস্থাতেই এত বড় অপরাধ করতে চায় না। আমি প্রেমের ভান করতে লাগলাম, কারণ রাজ আমাকেও এই ফাঁদেই ফেলেছিল। আমিও ভালোবাসার নামে সব ভুলে গিয়ে নিজের শরীরে চুক্তি করে বসেছিলাম। এখন আমি আরমানের সাথে একই খেলা খেলতে চেয়েছিলাম। কিন্তু সেই মুহূর্তে আমার হুঁশ উড়ে গেল যখন আরমান বলল, আমি যদি তার সঙ্গে থাকতে চাই সে তবে আমাকে বিয়ে করতে রাজি, কিন্তু বিয়ে না করা অবস্থায় সে আমার সঙ্গে কোনো অপরাধ করতে পারে না। আরমানের মুখ থেকে বিয়ের শব্দটা শুনে আমি চমকে উঠলাম। আমি বিনা সম্পর্কে তার কাছে আমার সব কিছু সমর্পণ করতে তার সামনে দাঁড়ালাম এবং তিনি আমাকে গ্রহণ করার কথা বলছিলেন, যদিও রাজ এমন কিছু করেনি। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং SMAGK চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, তারপর সে সহজেই আমাকে বিয়ের নামে বোকা বানিয়ে
বানিয়ে পালিয়ে যায়। আমার চোখ থেকে আপনা আপনি জল ঝরতে লাগলো। আরমান বলছিলেন যে তিনি এখানে 4.5 বছর ধরে ট্যাক্সি চালান এবং তার উপার্জনও খুব ভালো। আমি যদি তাকে বিয়ে করতে চাই তবে আমাকে আমার ধর্ম পরিবর্তন করতে হবে, আর তখন সে সুখে আমাকে তার ঘরে সম্মান করে নেবে। আরমানের দৃষ্টি তখনও তির্যক, সে আমার দিকে একবারও তাকায়নি, আর এই কথাটাই আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি আমার জায়গার পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর আরমান তার জায়গা থেকে উঠে আমার গায়ে চাদর দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাকে আমি পৃথিবীর সামনে অপমান করতে চেয়েছিলাম তিনি আমাকে শ্রদ্ধার চাদর দিয়ে ঢেকে চলে গেলেন। আমি শুধু বিছানায় পড়ে রইলাম। তার নিস্তেজ চোখ, তার শান্ত আচরণ আর আমাকে বিয়ে করে তার ঘরে সম্মান বানাতে চাওয়ার ব্যাপারটা আমার হৃদয়ে এমন একটা জায়গা তৈরি করলো যে আমি নিজের চোখেই নেমে গেলাম। হাতের 5টা আঙুল সমান নয়, আজ আমি এটা খুব ভালোই বুঝলাম। প্রত্যেক মুসলমান এক নয় এবং প্রত্যেক মানুষ খারাপ নয়। রাজের মতো খারাপ মানুষ যদি এই পৃথিবীতে থাকে তাহলে আরমানের মতো ভালো মানুষও এই পৃথিবীরই অংশ। সকালে সূর্যোদয়ের সাথে আমি এক নতুন জীবন শুরু করলাম। জামা কাপড় পাল্টে ঘরের জানালা দিয়ে যেই আমি বাইরে তাকালাম, তারপর আমি প্রায় প্রাণ হারিয়ে ফেললাম, কারণ আরমানের গাড়িটা বাইরে প্রচণ্ড বৃষ্টিতে পার্ক করা ছিল, আর তার মানে সে সারা রাত গাড়ির ভেতরেই ছিল। আমি সাথে সাথে আরমানের গাড়ির কাছে ছুটে যাই। তিনি চোখ বন্ধ করে গাড়িতে বসেছিলেন। আমি আয়নার কাছে যেতেই সে তৎক্ষণাৎ গাড়ির পেছনের দরজা খুলে দিল, আর বরাবরের মতো চোখ নিচু করে জিজ্ঞেস করতে লাগলো, ম্যাডাম আপনি কোথায় যেতে চান? আজ আমি তার সাথে চোখে চোখ মেলানোর যোগ্য ছিলাম না, তাই আমিও চোখ নামিয়ে জবাব দিলাম, আমাকে এমন কোনো মসজিদে নিয়ে যান যেখানে আমি কালমা পড়ে ইসলাম গ্রহণ করতে পারি। আমার কথা শুনে আরমানের মুখের রং বদলে গেল। হয়তো সে আমাকে বিশ্বাস করেনি। আমি তাকে বলেছিলাম, আমি সেই দিন জানতেও বুঝতে চাই যা তোমাকে এত শক্তিশালী করে তুলেছিল। এত সুন্দর মেয়েকে দেখেও তুমি সরল পথে থেকে বিচ্যুত হওনি, কোনো ভুল পদক্ষেপ নাওনি। জেনেছি যারা দিনের পথে হাঁটে তারা কখনোই পাপের পথে চলে না, আর যে মুসলমানরা পাপের পথে চলে নিশ্চয়ই তাদের ঈমান দুর্বল। আরমানের মুখে একটু হাসি ফুটে উঠল। বৃষ্টি শেষ হয়ে গেছিল। একটু চেষ্টার পর আরমানের গাড়ি স্টার্ট দিল। সে তার গাড়ি মসজিদের দিকে ঘুরিয়ে দিল। আমি দিন ইসলামকে ভালোভাবে জেনে কালমা পড়তে চেয়েছিলাম, আর আরমানের মতো একজন ভালো মানুষকে আমার জীবনে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু তার আগে আরমানকে আমার অতীতের একটা কথা বলতে হবে, কারণ এখন মিথ্যে ও প্রতারণার সুযোগ ছিল না। কখনো কখনো আমরা একই স্কেলে সবাইকে ওজন করি এবং মানুষকে সঠিকভাবে বিচার করতে অক্ষম হই। প্রত্যেক মানুষের চরিত্রের মান আলাদা এবং আমাদের সেই মান থেকেই দেখা উচিত। আমি আরমানকে নিজের সম্পর্কে সব বললাম, আর আরমান কিচ্ছু মনে করেনি, কারণ তার চোখে কালমা পাঠ করে আমি নতুন জন্ম নিয়েছিলাম। আরমান আমি বিয়ে করে গাঁটছড়া বেঁধেছিলাম এবং আমরা দুজনেই ভালো জীবন শুরু করেছি। রাজের বিশ্বাসঘাতকতা দিয়ে শুরু হওয়া এই যাত্রা শেষ হয়েছিল আরমানের বিশ্বাসে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।